হ্যালো স্টুডেন্টস, আমি হলাম লোপামুদ্রা এবং আমার চ্যানেলের নাম হলো বায়োলজি মন্ত্রা বাই লোপামুদ্রা। আমি তোমাদেরকে এখানে বায়োলজির ক্লাস করাবো, ক্লাস 9, 10, 11, 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং এনসিইআরটির পুরো রিভিউ দেওয়ার চেষ্টা করব। এবং আমি আজকে পড়াবো হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। আমি আগের দিনও এর মেনস্ট্রুয়াল সাইকেলের একটা ক্লাস নিয়েছিলাম। যারা সেই ভিডিওটা দেখোনি তারা সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, একটু দেখে নেবে। আর আজকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে হরমোনালস লেভেলের কীরকম চেঞ্জ হয় সেগুলো পড়ব এবং ওভারি এবং ইউটেরাসের মধ্যে কি কি চেঞ্জেস হয় সেগুলো পড়ব। আর যদি তোমাদের আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করো। এর দিনের যে ক্লাসটা করেছিলাম মেনস্ট্রুয়াল সাইকেলের, তার একটা কুইক রিভিশন করে নিই, ঠিক আছে? কি বলেছিলাম যে মেনস্ট্রুয়াল সাইকেল কাদের মধ্যে হবে? ফিমেল যারা প্রাইমেটস আছে, অর্থাৎ ম্যামেলিয়া ক্লাস, স্তন্যপায়ী প্রাণীদের প্রাইমেটস যে বর্গ আছে সেই প্রাইমেটস বর্গের ফিমেলদের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে চলবে। তো প্রাইমেটস কারা? মাঙ্কি, এপস এবং হিউম্যান। এবং আমরা পড়েছিলাম যে মেনস্ট্রুয়াল সাইকেল কখন শুরু হবে? যখন পিউবার্টি হিট করবে। পিউবার্টি কখন হয়? পিউবার্টি হয় হচ্ছে অ্যাভারেজ এজ 12 থেকে 13 বছর বয়সে পিউবার্টি হিট করবে। প্রথম যে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, প্রথম একটি 12-13 বছরের মেয়ের প্রথম যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে তখন তাকে আমরা বলবো মেনার্কি। মেনার্কি, ওকে? প্রথম যখন এটা শুরু হবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে মেনার্কি। মেনার্কি বানানটা ভুল হলো, এ হবে এখানটা একটু, মেনার্কি, ঠিক আছে? প্রথম ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল যখন শুরু হবে, মেনস্ট্রুয়াল সাইকেল যখন শুরু হবে তখন তাকে বলবো হচ্ছে মেনার্কি। আর যখন 48 থেকে 50 বছর বয়সে, যখন 48 থেকে অ্যাভারেজ বলছি কিন্তু আবার আমি, এটা হচ্ছে অ্যাভারেজ ইয়ার, কারো কারো ক্ষেত্রে 45 হতে পারে, কারো কারো ক্ষেত্রে 50 বা 55 হতে পারে। যখন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল স্টপড হয়ে যাবে, যখন মেনস্ট্রুয়াল সাইকেল স্টপড হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো মেনোপজ। মেনোপজ। মেনোপজ হয়ে যাওয়া মানে হচ্ছে কোনো মহিলার কি হচ্ছে, মা হওয়ার যে ক্ষমতা আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ মেনস্ট্রুয়াল সাইকেলের মেন কাজই হলো একজন ফিমেল বডিকে প্রেগনেন্ট করা, ঠিক আছে? একজন ফিমেল বডিকে মা হওয়ার জন্য ইনস্টিগেট করাই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের হচ্ছে কাজ। এবার কিভাবে একজন মহিলা মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্য দিয়ে প্রেগনেন্ট হতে পারে বা মা হতে পারে সেই জিনিসগুলো কিন্তু আমরা আজকে পড়ব। এবং যেটা বললাম, মেনস্ট্রুয়াল সাইকেল মানেই হচ্ছে যে সাইক্লিক কিছু চেঞ্জেস হবে আমাদের ওভারি এবং ইউটেরাসের মধ্যে। সেই চেঞ্জেসগুলো কি কি সেগুলো আমরা আজকে পড়ব এবং হরমোনের নামগুলো পড়ব এবং কোন কোন হরমোন মেনস্ট্রুয়াল সাইকেলকে করতে সাহায্য করে, চক্রাকারে করতে সাহায্য করে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আজকে পড়ব। তাহলে এটা হচ্ছে আগের দিন আমার পড়ানো হয়ে গেছে, তা আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, ওকে। দেন আবার হচ্ছে একটু হরমোনাল কন্ট্রোলগুলো বলে নিই, তারপরে আমরা হচ্ছে গ্রাফগুলোতে যাব, ওকে? আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে আমি কি করব, আবার হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে আঁকাটা, যেটা আমি সব সময় তোমাদেরকে করাই, যদিও বা আজকেরটা এতটা ভালো হলো না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি। জাস্ট আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি। এটা ফেলোপিয়ান টিউব, ovary, and this is cervix,
অ্যান্ড দিস ইজ ভ্যাজাইনা। ওকে, আমি সবগুলো করছি না, জাস্ট কিছু কিছু করছি। দিস ইজ ভ্যাজাইনা। ওকে, this is ovary and this is uterus। আচ্ছা, ইউটেরাসের মধ্যে তোমরা জানো কিছু লেয়ার্স আছে। বাইরের লেয়ারটাকে আমরা কি বলবো? পেরিমেট্রিয়াম। অফ পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম মাঝখানে একটা মাস্কিউলার লেয়ার থাকে, তাকে আমরা কি বলবো? মায়োমেট্রিয়াম। ওকে, একদম ভেতরে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটাকে কি বলি আমরা? এন্ডোমেট্রিয়াম। 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 ওকে, আচ্ছা, যখন ম্যানস্ট্রুয়াল সাইকেল হয়, তা ম্যানস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট যে ফেজটা আমরা পড়েছিলাম সেটাকে আমরা পড়েছিলাম হচ্ছে ম্যানস্ট্রুয়াল ফেজ অর ম্যানস্ট্রুয়াল ডেজ। তাহলে কি বললাম? যে ম্যানস্ট্রুয়াল সাইকেল যখন আমরা ফার্স্ট পড়েছিলাম তখন হচ্ছে ফার্স্ট যে জিনিসটা আমরা পড়েছিলাম সেটা পড়েছিলাম ম্যানস্ট্রুয়াল ফেজ অর ম্যানস্ট্রুয়াল ডেজ। ম্যানস্ট্রুয়াল ফেজ বলছি আমি। মেনস্ট্রুয়াল ফেজ মানে কি? যখন রক্তক্ষরণ হবে, সেই রক্তক্ষরণটা হচ্ছে কতদিন চলবে? 3 থেকে 5 দিন অ্যাভারেজ, 3 থেকে 5 দিন চলে। তাহলে এই মেনস্ট্রুয়াল ফেজ যখন চলে, তাহলে এই যে ব্লিডিংটা হচ্ছে, সেই ব্লিডিংটা কোথার থেকে হচ্ছে? এই যে আমাদের এন্ডোমেট্রিয়াম হচ্ছে, সেই এন্ডোমেট্রিয়াম ডিজেনারেট হয়ে কি হবে? ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে ব্লিডিংয়ের আকারে হচ্ছে বেরিয়ে আসবে। তাহলে কে বেরিয়ে আসে? এন্ডোমেট্রিয়াম হচ্ছে বেরিয়ে আসে, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের ক্ষরণ হয় এবং এন্ডোমেট্রিয়াম কি হয়? ডিজেনারেট হয়। কখন কি কোন দশাতে হয়? ম্যানস্ট্রুয়াল ফেজ, অর্থাৎ 3 থেকে 5 দিন যে ম্যানস্ট্রুয়াল ডেজ চলে তখন কিন্তু এই এন্ডোমেট্রিয়ামের হচ্ছে ক্ষরণ হয়। ওকে, তাহলে আমি ধরে নিই যদি কোনো মেয়ের আজকে হচ্ছে 26 তারিখ, যদি কারোর কোনো মেয়ের 26 তারিখে 26 জুন, আমি ধরে নিলাম 26 জুন কারোর ম্যানস্ট্রুয়াল ডেজ চলছে, তাহলে 3 থেকে 5 দিন যদি স্থায়ী হয় ম্যানস্ট্রুয়াল ডেজ, তাহলে কি কি আছে? 26, 27, 28, 29, 30, তাহলে 30 জুন অবধি, 26 থেকে 30 জুন পর্যন্ত সেই মেয়েটির ম্যানস্ট্রুয়াল ডেজ চলবে। ওকে, এই ম্যানস্ট্রুয়াল ডেজ হচ্ছে 26 থেকে 30 জুন পর্যন্ত তার ম্যানস্ট্রুয়াল ডেজ বা ম্যানস্ট্রুয়াল ফেজ চলবে। এই ম্যানস্ট্রুয়াল ফেজের মধ্যে ফার্স্টেই দেখো আমি কি বললাম? ইউটেরাসের মধ্যে কি হচ্ছে? ইউটেরাসের মধ্যে হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ক্ষরণ হচ্ছে, যার ফলে কি হচ্ছে? ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে ব্লাড সিক্রেশন হচ্ছে। ওকে, এরপরে আমরা যেটা পড়বো যে ওভারির মধ্যে কি পরিবর্তন হচ্ছে। ওভারির মধ্যে কি পরিবর্তন হচ্ছে? আগের ক্লাসে আমি বারবার বলেছি যে যখন আমরা কি বলবো, যখন হচ্ছে ভ্রূণ অবস্থার মধ্যে ফিমেল পিটাস কি করে? তার উজেনেসিস প্রসেসটাকে হচ্ছে স্টার্ট করে দেয় এবং ওভারির মধ্যে প্রায় মিলিয়নস হচ্ছে প্রাইমারি ফলিকলস নিয়ে সে জন্মগ্রহণ করে। বাট এই জন্মের পর থেকে পিউবার্টি আসার মাঝখানে বেশিরভাগ ফলিকলস নষ্ট হয়ে যায় এবং যখন পিউবার্টি আসে তখন পার ওভারি প্রায় 60 থেকে 80 হাজার, পার ওভারি প্রায় 60 থেকে 80 হাজার ফলিকলস হচ্ছে থাকবে। অর্থাৎ এই ওভারিতে 60 থেকে 80 হাজার থাকবে, ওই ওভারিতেও 60 থেকে 80 হাজার থাকবে, এই ফলিকলসগুলো হচ্ছে থাকবে। আচ্ছা, এইবার যখন ম্যানস্ট্রুয়াল ফেজ চালু হলো তখন কি হবে? ম্যানস্ট্রুয়াল ফেজ কি এমনি এমনি চালু হয়ে যেতে পারে?
না, মেনস্ট্রুয়াল ফেজ এমনি এমনি চালু হয়ে যেতে পারে না, তার জন্য আবার কি হয়, কিছু হরমোনের দরকার হয়। তাহলে সেই হরমোনসগুলো কি কি আমরা একটু পড়ে নিই। যদিও বা আগের দিনের ক্লাসে আমি বলেছি, তবুও আজকে আবার বলছি, কারণ এগুলো বারবার রিপিট করতে হয়। সেটা কি, সেটা হচ্ছে তোমরা জানো যে হাইপোথ্যালামাস থেকে কি হরমোন খরিত হবে, GnRH, দ্যাট মিনস গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন কি করবে, পিটুইটারিকে উদ্দীপিত করবে, যার ফলে কি হবে, পিটুইটারি থেকে দুটো হরমোন খরিত হবে, LH অ্যান্ড FSH। এই দুটো হরমোন খরিত হবে। এই FSH হরমোনে, LH মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন এবং FSH হরমোন মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। নামটা শুনলেই দেখো তুমি বুঝতে পারবা, ফলিকল স্টিমুলেটিং হরমোন, তার মানে ফলিকলকে স্টিমুলেট করছে। তাহলে এই ওভারির মধ্যে যে প্রাইমারি ফলিকলসগুলো ছিল, আমি ধরে নিলাম এখানে একটা প্রাইমারি ফলিকলস আছে, এখানে আমি ধরে নিলাম অনেক প্রাইমারি ফলিকলস আছে, আমি জাস্ট একটা করে দেখিয়ে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এবং এখানে একটা মনে রাখবা, এখানে একটা নোট করবা জিনিসটা, যে এই যে 60 থেকে 80 হাজার যে ফলিকলস আছে, তারা সবাই কি ম্যাচিওর্ড হয়? না, সবাই কিন্তু ম্যাচিওর্ড হয় না। এই 60 থেকে 80 হাজার ফলিকলসের মধ্যে কেবলমাত্র একটি ফলিকলসই ম্যাচিওর্ড হবে, এবং সেই একটি ম্যাচিওর্ড ফলিকলস থেকেই উটিড বা হচ্ছে যেটা আমরা সেকেন্ডারি যে উসাইট, যেটা আমরা আগের দিন পড়েছিলাম উজেনেসিসের ক্ষেত্রে, সেই সেকেন্ডারি উসাইট বা ওভাম বা এগ যেটা হচ্ছে রিলিজ হবে। তাহলে দেখো মেকানিজমটা কতটা সুন্দর এবং কতটা ক্রিটিক্যাল। কি বলেছে, 60 থেকে আমরা স্পার্ম প্রোডাকশনে কি পড়েছিলাম, প্রচুর স্পার্ম তৈরি হয় এবং প্রচুর স্পার্ম দেহ থেকে বেরিয়ে, মানে পুরুষ দেহ থেকে নির্গত, মানে পুরুষ যখন ইজেকশন হবে তখন প্রচুর স্পার্ম সিমেনের মধ্য দিয়ে স্ত্রী দেহে আসবে। কিন্তু ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে কিন্তু 60 থেকে 80 হাজার ফলিকলসের মধ্যে কেবলমাত্র একটি মাত্র ফলিকলসই থাকবে, যে কি না পারফেক্টলি ম্যাচিওর্ড হবে এবং ম্যাচিওর্ড হয়ে সে তার এগটাকে রিলিজ করবে। ওকে, তাহলে কি হলো, প্রাইমারি ফলিকলস আছে, এই FSH কি করবে, আমি এটাকে লিখে দিই, প্রাইমারি ফলিকলস, ওকে। FSH কি করবে, FSH গিয়ে এই প্রাইমারি ফলিকলসকে হচ্ছে উদ্দীপিত করবে, অর্থাৎ ওকে স্টিমুলেট করবে, ওকে বলবে এইবার তুমি গ্রো করো। তাহলে FSH হরমোন প্রাইমারি ফলিকলসকে গিয়ে বলবে এবার তুমি গ্রো করো। ওকে, আচ্ছা, যখনই প্রাইমারি ফলিকলসকে এটা বলবে যে তুমি গ্রো করো, তখন প্রাইমারি আমরা আগের দিন যে উজেনেসিস ক্লাস, তখন আমরা কিন্তু তিনটা, আমি তোমাদেরকে একটা তো প্রাইমারি ফলিকলসের আগে যেটা ছিল উগোনিয়াম, যেটাকে আমরা প্রাইমর্ডিয়াল ফলিকলস বলেছি, দেন প্রাইমারি ফলিকলস, দেন সেকেন্ডারি ফলিকলস অ্যান্ড টার্শিয়ারি ফলিকলস। এই ফলিকলসগুলো কি হবে, একটার পর একটা ফলিকলসে রূপান্তরিত হবে। তো জিনিসটা আমি আগে একটু এখানে বুঝিয়ে দিই, পরে আমি গ্রাফে যাব যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, আচ্ছা, তাহলে FSH কি করবে, প্রাইমারি ফলিকলসকে হচ্ছে স্টিমুলেট করবে, যার ফলে কি হবে, প্রাইমারি ফলিকল থেকে কি বেরোবে, প্রাইমারি ফলিকলসটা রূপান্তরিত হবে, প্রাইমারি যে ফলিকলস আছে সেটা রূপান্তরিত হবে হচ্ছে, আমি এখানে করছি প্রাইমারি ফলিকলস আর একটু বড় ফলিকলসে রূপান্তরিত হবে, যার নাম হলো গিয়ে সেকেন্ডারি ফলিকলস। এবং প্রত্যেকটা ফলিকলসের মধ্যে কিন্তু একটা সুন্দর, এটাকে বলবো অনিষিক্ত ডিম্বাণু, ঠিক আছে, বা আমরা বলবো হচ্ছে উটিড, বা এটাকে বেসিক্যালি আমাদের বলা উচিত সেকেন্ডারি উসাইট, কারণ উজেনেসিস যখন আমি তোমাদের পড়িয়েছি আমি তোমাদেরকে সেকেন্ডারি উসাইট বলেছিলাম, কারণ সেকেন্ডারি উসাইটই কিন্তু এইখানে অ্যাম্পুলাতে গিয়ে, এই যে ফেলোপিয়ান টিউব যে আছে, ফেলোপিয়ান তোমাদেরকে দেখবে ফেলোপিয়ান টিউবের আমি পার্টসগুলো পড়িয়েছিলাম, তার ফার্স্টে বলেছিলাম যে অ্যাম্পুলা, ইসথেমাসের আগের পার্টটা হচ্ছে অ্যাম্পুলা, ওই অ্যাম্পুলা অংশে গিয়ে কিন্তু হচ্ছে তোমার কি হবে, এখানটায় ফার্টিলাইজেশন হবে, যদি কি না
ফিমেল বডিতে শুক্রাণুর প্রবেশ ঘটে, তাহলেই কিন্তু সেকেন্ডারি উসাইডের সেকেন্ড মিওসিস ডিভিশনটা কমপ্লিট হবে, না হলে কিন্তু হবে না। তাহলে ইন কেস কি, আচ্ছা যদি ফার্টিলাইজেশন হয় তাহলে কি হবে, যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কি হবে, আমি পুরোটাই বলছি। আচ্ছা, তাহলে প্রাইমারি ফলিকলস কিসে পরিণত হচ্ছে, সেকেন্ডারি ফলিকলসে পরিণত হচ্ছে। সেকেন্ডারি ফলিকলসে সেকেন্ডারি ফলিকলসে পরিণত হচ্ছে। আচ্ছা, যখনই ও সেকেন্ডারি ফলিকলসের পরিণত হবে তখনই কি হবে, ওর বডি থেকে ইস্ট্রোজেন খরিত হবে। ওর বডি থেকে কি হবে, ইস্ট্রোজেন হরমোন খরিত হবে। আরেকটা হরমোনও কিন্তু খরিত হয়, প্রোজেস্টেরন, কিন্তু সেটা আমি পরে বলবো। ওকে, ইস্ট্রোজেন হরমোন খরিত হবে। এরপরে কি হবে, পরে আমি বলছি যে ইস্ট্রোজেন হরমোন কি করে। ইস্ট্রোজেন হরমোন যে আছে এটা হচ্ছে গিয়ে যখন হচ্ছে তোমার ম্যানোস্ট্রুয়াল ফেজ চলে 3 থেকে 5 দিনের মধ্যে প্রাইমারি ফলিকলস বৃদ্ধি পেয়ে সেকেন্ডারি ফলিকলস হবে। ওকে, যেই সেকেন্ডারি ফলিকলস তৈরি হয়ে গেল, সেকেন্ডারি ফলিকলস কি করলো, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করলো। আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম ইস্ট্রোজেন কি কি কাজ করে, তার মধ্যে আবার আরেকটা জিনিস এখন বলবো, যে এই সেকেন্ডারি ফলিকলস কি করবে, ইস্ট্রোজেন ক্ষরণ করবে। এই ইস্ট্রোজেন কি করবে, ব্লাড ভেসিকলের মধ্য দিয়ে ইউটেরাসে যাবে। ঠিক আছে, ইউটেরাসে যাবে, এবং যে ইউটেরাসে এন্ডোমেট্রিয়ামের ম্যানোস্ট্রুয়াল ফেজে ক্ষরণ হচ্ছিল, ইস্ট্রোজেন গিয়ে কি করবে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের যে লেয়ার আছে সেটাকে গঠন করবে। তার মানে কি হবে, আস্তে আস্তে ক্ষরণটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। তাহলে কি, যে এখানে দেখো, তাহলে আরেকবার বলছি যে এই যে ইস্ট্রোজেন সেকেন্ডারি ফলিকলস থেকে যখন ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হবে, ইস্ট্রোজেন হরমোন ব্লাড ভেসিকলের মধ্য দিয়ে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে যাবে এবং এন্ডোমেট্রিয়ামের গঠনটাকে কি করবে, বৃদ্ধি করবে। যার ফলে যে ক্ষরণ হচ্ছিল এন্ডোমেট্রিয়ামের সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ ও এন্ডোমেট্রিয়ামকে তৈরি করবে। তাহলে ম্যানোস্ট্রুয়াল ফেজের পরে কি হয়, ইস্ট্রোজেন কি করে, এন্ডোমেট্রিয়ামের গঠন হচ্ছে তৈরি করতে সাহায্য করবে। এবার কেন এন্ডোমেট্রিয়ামের গঠন তৈরি করতে সাহায্য করবে, কারণ ফিমেল বডি তখনও জানে না যে ওর আদৌ ফার্টিলাইজেশন হবে কি হবে না। কারণ ফিমেল বডি প্রত্যেকবারই চাবে যে যে করে হোক যেন ফার্টিলাইজেশন হোক, যে করে হোক যেন ফার্টিলাইজেশন হোক। তো ফিমেল বডি জানে না যে আমার ফার্টিলাইজেশন হবে কি না। তো ও কি করবে, যদি ফার্টিলাইজ হয়ে যায় তাহলে তো এমব্রায়ো এসে এই এন্ডোমেট্রিয়ামের মধ্যেই হচ্ছে ইমপ্লান্টেশন হবে। তাহলে এমব্রায়োর হচ্ছে এন্ডোমেট্রিয়ামের মধ্যেই ইমপ্লান্টেশন হবে, তাহলে এন্ডোমেট্রিয়ামকে আরও বেশি ঠিক হতে হবে। তো যার ফলে কি হয়, ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামের স্তরটাকে পুরু করতে শুরু করে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সেকেন্ডারি ফলিকলস ছিল। তাহলে সেকেন্ডারি ফলিকলস থেকে এরপরে কি পরিণত হবে, সেকেন্ডারি ফলিকলস থেকে এরপরে তৈরি হবে হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কি থাকে, গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকে হচ্ছে সেকেন্ডারি উসাইড, বা তোমরা বইয়ের মধ্যে পাবে অনিষিক্ত ডিম্বাণু যেটা থাকবে। গ্রাফিয়ান ফলিকল যখন ম্যাচিওর্ড হয়ে যাবে, কখন ম্যাচিওর্ড হবে সেটাও আমরা পড়বো, সেটা আমরা গ্রাফে পড়বো যখন আমরা প্রত্যেকটা হরমোনের লেভেল চেক করব। যখন এটা কি হবে তখন হচ্ছে মনে রাখবা গ্রাফিয়ান ফলিকল মানে হচ্ছে ম্যাচিওর্ড ডিম্বথলি। তাহলে এই আমি বারবার বলছি 60 থেকে 80 হাজার ফলিকলস থাকে, 60 থেকে 80 হাজার ফলিকলসই কিন্তু গ্রাফিয়ান ফলিকলে পরিণত হবে না, কেবলমাত্র একটি মাত্র ফলিকলসই পার মান্থ গ্রাফিয়ান ফলিকলে পরিণত হবে এবং একটি অনিষিক্ত ডিম্বাণুকে রিলিজ করবে। ঠিক আছে, একটি অনিষিক্ত ডিম্বাণু বা সেকেন্ডারি উসাইটকে হচ্ছে রিলিজ করবে।
আর আরেকটা জিনিস মনে রাখবা, প্রত্যেক মাসেই কিন্তু দুটো ওভারিতেই ম্যানোস্ট্রুয়াল মানে এই সাইকেলটা হচ্ছে চলে না, ঠিক আছে? এই ওভিউলেশন সাইকেলটা কিন্তু দুটো ওভারিতেই চলে না, যে কোনো একটা ওভারিতে চলবে, সেটা অল্টারনেটিভলি হবে। হয় জানুয়ারি মাসে যদি এই ওভারি করে তাহলে ফেব্রুয়ারিতে এ, মার্চে এ করলে এপ্রিলে এ, মেতে এ করলে জুনে এ, অল্টারনেটিভলি একটা ওভারিতে এই টোটাল জিনিসটা হচ্ছে অল্টারনেটিভলি চলতে থাকে, এই ফেজটা হচ্ছে অল্টারনেটিভলি চলতে থাকে, দুটো ওভারিতে একসাথেই কখনো পসিবল না। আচ্ছা, এবার কি বললাম যে সবুজ কালার যেটা আমি করলাম সেটা হচ্ছে কি গ্রাফিয়ান ফলিকল। তাহলে সেকেন্ডারি ফলিকল থেকে কি তৈরি হলো? গ্রাফিয়ান ফলিকল তৈরি হলো। গ্রাফিয়ান ফলিকলের বাংলা কি? ম্যাচিওর ডিম্বথলি বা পরিণতি ডিম্বথলি। ওকে, আচ্ছা, এই ম্যাচিওর ফলিকলসের মধ্যে কি আছে? দ্য প্রেশিয়াস থিং, মুক্ত, দ্যাট মিনস হচ্ছে কি যে সেকেন্ডারি উসাইট বা অনিষিক্ত ডিম্বাণু আছে। গ্রাফিয়ান ফলিকল কি হয়? একটা স্টেজ আসার সময় যখন ফুললি ও ম্যাচিওর্ড হয়ে যাবে তখন ও কী করবে? গ্রাফিয়ান ফলিকলস থেকে কি করবে? এই গ্রাফিয়ান ফলিকলটা ফেটে যাবে। গ্রাফিয়ান ফলিকলটা ফেটে গিয়ে কি করবে? এখানে আমি ধরো দেখাচ্ছি, গ্রাফিয়ান ফলিকলটা ফেটে যাবে। ফেটে গিয়ে কি করবে? এই অনিষিক্ত যে ডিম্বাণুটা আছে সেটা বেরিয়ে যাবে। এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে ফেলোপিয়ান নালীর যে অংশটা ডিম্বাশয়ের সব থেকে কাছে আছে, ওভারির সব থেকে কাছে আসে, যে ফিঙ্গার লাইক প্রজেকশন যে আছে, সে কি করবে? খপাত করে হচ্ছে এই যে অনিষিক্ত ডিম্বাণু আছে তাকে হচ্ছে এরকম করে ক্যাপচার করে ফেলবে, জাস্ট ক্যাপচার করে ফেলবে, কারণ ওর কাজই হচ্ছে ও খুঁজতে থাকে কখন আসবে ডিম্বাণু, আসো আমার দিকে, এরকম, ঠিক আছে? সে অনিষিক্ত ডিম্বাণুকে ও কী করবে? এরকম করে ক্যাচ করে ফেলবে। যেই ও ক্যাচ করে ফেলবে তখন এটা এর মধ্য দিয়ে যাবে। আমি তোমাকে বলেছিলাম যে এর মধ্যে দিয়ে যায় কারণ এর সিলিয়েটেড এপিথেলিয়াম মানে কোষ আছে, কারণ ওভাম তো চলাফেরার ক্ষমতা নেই, শুক্রাণুর যেরকম চলন ক্ষমতা আছে ওভামের কিন্তু সেই ক্ষমতাটা নেই। সেটা কি করে? এই সিলিয়েটেড এপিথেলিয়াম সেল মধ্য দিয়ে কোথায় আসে? এইখানে আসে, দ্যাট মিনস অ্যাম্পুলা অংশে ও আসবে, অ্যাম্পুলা অংশে আসবে। ওকে, ইন কেস এই টাইমে যদি কি হয়, যদি ফিমেল বডির মধ্যে তোমার হচ্ছে শুক্রাণুর প্রবেশ ঘটে তাহলে শুক্রাণু এসে এই অ্যাম্পুলা অংশে ওর সাথে হচ্ছে ফার্টিলাইজ করবে। আর ইন কেস যদি শুক্রাণুর প্রবেশ না ঘটে তাহলে এটা জাস্ট ডিজেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা পরের ধাপটা পড়ব। আমরা কি এই এতটুকু জায়গা ক্লিয়ার হলো যে কি হলো না হলো? গ্রাফিয়ান ফলিকল এগটাকে হচ্ছে রিলিজ করলো, সেই রিলিজ এগড হচ্ছে ফিমব্রির মাধ্যমে দেন অ্যাম্পুলা অংশে এসে পৌঁছাবে। হ্যাঁ, এবং মনে রাখবা অ্যাম্পুলা অংশের মধ্যেই কিন্তু ফার্টিলাইজেশন প্রসেস হবে। এরপরে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা কি? সেটা হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন লেভেলটা কি হয়? ইস্ট্রোজেন যে লেভেলটা আছে, আরেকটা জিনিস এখানে বলে রাখি, যখনই গ্রাফিয়ান ফলিকলটা ফেটে এগটাকে রিলিজ করে দেয় তখন গ্রাফিয়ান ফলিকল কিসে পরিণত হয়? তখন মনে রাখবা গ্রাফিয়ান ফলিকল পরিণত হবে, তখন গ্রাফিয়ান ফলিকল পরিণত হবে কর্পাস লিউটিয়ামে। কর্পাস লিউটিয়াম। গ্রাফিয়ান ফলিকল যখন এগটাকে রিলিজ করে দেবে দেন গ্রাফিয়ান ফলিকল কর্পাস লিউটিয়ামে পরিণত হয়, এবং কর্পাস লিউটিয়াম কি হরমোন ক্ষরণ করবে? প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এইবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আবার ব্যাক করছি হরমোনের ক্ষেত্রে। যখন এফএসএইচ প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল, দেন সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকলের পরিণত হবে তখন সেকেন্ডারি ফলিকল আর গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন ক্ষরিত হবে? ইস্ট্রোজেন হরমোন হচ্ছে ক্ষরিত হবে। ইস্ট্রোজেন হরমোনের ঘনত্ব যখন একটা মডারেট লেভেল পর্যন্ত থাকে, তাহলে ইস্ট্রোজেন হরমোনের ঘনত্ব যখন একটা মডারেট লেভেল অবধি থাকবে, অর্থাৎ একটা খুব হাই না কিন্তু একটা মানে ধরো কীরকম আমি বলছি, ইস্ট্রোজেন লেভেলটা আমি পরে এটাকে আরও সুন্দর করে গ্রাফে বোঝাবো। ধরো ইস্ট্রোজেন লেভেলটা এরকম চলতে থাকে, ম্যানোস্ট্রুয়াল ডেজ যখন চলবে, যেই সেকেন্ডারি ফলিকল হবে বাড়বে, যেই গ্রাফিয়ান ফলিকল হবে বাড়বে, এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে, যখন এরকম একটা মডারেট লেভেল অবধি থাকবে তখন ইস্ট্রোজেন কি করবে? নেগেটিভ ফিডব্যাক দিবে পিটুইটারিকে। তখন ইস্ট্রোজেন হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দিবে হচ্ছে পিটুইটারিকে। এখানে আমি লিখে রাখছি নেগেটিভ ফিডব্যাক।
আচ্ছা, নেগেটিভ ফিডব্যাক কখন দিবে? অ্যাট মডারেট লেভেল, অ্যাট মডারেট লেভেল। ওকে, যখন হচ্ছে কি একটা মডারেট লেভেল অবধি থাকবে তখন হচ্ছে ইস্ট্রোজেন কি করবে? নেগেটিভ ফিডব্যাক দেবে পিটুইটারিকে। পিটুইটারি কি করবে? হাইপোথ্যালামাসকে আবার বলবে যে ওকে এবার হচ্ছে তুমি জিএনআরএইচ কমিয়ে দাও, জিএনআরএইচটাকে কমিয়ে দাও। জিএনআরএইচ যদি কমে তাহলে পিটুইটারি থেকে এলএইচ এবং এফএসএইচ হরমোনের ক্ষরণ কমে যাবে, যার ফলে কি হবে? যার ফলে আর ফলিকলসগুলো যে আছে, আমরা কি বললাম বারবার, দেখো একটা কথা মাথায় রাখবে যে সব ফলিকল ম্যাচিওর্ড হবে না, কেবলমাত্র একটা ফলিকলসই ম্যাচিওর্ড হবে। যখনই একটা ফলিকল ম্যাচিওর্ড হবে সঙ্গে সঙ্গে কি করবে? ইস্ট্রোজেন হচ্ছে পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দিবে। কারণ কি? এফএসএইচ হরমোনের ক্ষরণ কমাও। কারণ আমার তো এফএসএইচ হরমোন বেশি ক্ষরণ করে লাভ নেই। আমি তো আর কাউকে এই যে এখানে 60,000 বা 80,000 ওভারি প্রাইমারি ফলিকলস আছে, তাদের সবাইকে তো আমার উদ্দীপিত করতে হবে না। যার হওয়ার সে অলরেডি ম্যাচিওর্ড হয়ে গেছে, আমার আর বাদবাকি কাউকে উদ্দীপিত করার দরকার নেই। কারণ ফালতু তুমি কেন এফএসএইচ হরমোন বেশি ক্ষরণ করব? ও কি করবে? ওর ক্ষরণটাকে কমিয়ে দিবে, যার ফলে কি হয়? প্রাইমারি ফলিকলস আর স্টিমুলেট হবে না। ও বলবে ঠিক আছে ভাই, একজন তো হয়ে গেছে ম্যাচিওর, এবার আমি চুপচাপ বসে থাকি। তাহলে কি করবে? ইস্ট্রোজেন একটা মডারেট লেভেল অবধি কি করবে? যখন মডারেট লেভেল থাকবে তখন ও কি করবে? পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দিবে। পিটুইটারি হাইপোথ্যালামাসকে আবার ইনস্টিগেট করে বলবে নেগেটিভ ফিডব্যাক, যে জিএনআরএইচ কমাও। যে জিএনআরএইচ কমে যাবে তাহলে এলএইচ এবং এফএসএইচ এর পরিমাণ কমবে। এলএইচ এফএসএইচ এর পরিমাণ যদি মানে ক্ষরণ কমে যায় তাহলে প্রাইমারি ফলিকলস আর সেকেন্ডারি ফলিকলসে রূপান্তরিত হবে না। তো যা রূপান্তরিত হওয়ার সে হয়ে গেছে। ওকে, এই এতটুকু জায়গা বোঝা গেল। এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে, না হলে কিন্তু মানে পরে বুঝলে মানে পরে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য বারবার এটা আমি তোমাদেরকে বলছি যে জিনিসটা দেখো কি, নেগেটিভ ফিডব্যাক কখন হলো? যখন হচ্ছে একটা মডারেট লেভেল পর্যন্ত থাকবে তখন ও নেগেটিভ ফিডব্যাক দিবে পিটুইটারিকে। কেন দিবে? কারণ এফএসএইচ হরমোন বেশি ক্ষরণ করে তো আমার আর লাভ নেই। কারণ যার ম্যাচিওর্ড হওয়ার সে ম্যাচিওর্ড হয়ে গেছে, সে এগ রিলিজ করবে। তাহলে বাকি প্রায় যে ফলিকলস আছে তাকে আর আমার স্টিমুলেট করার দরকার নেই। সেজন্য ও কী করবে? নেগেটিভ ফিডব্যাক দিয়ে এফএসএইচ এর হরমোন ক্ষরণটাকে কমিয়ে দেবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এরপরে আমরা গ্রাফে চলে যাব, যেখানে আমরা প্রত্যেকটা হরমোনের লেভেলসগুলো কখন হ্রাস বৃদ্ধি ঘটছে এবং ম্যানস্ট্রুয়াল ফেজের দশাগুলো সম্পর্কে আমরা পড়ব। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে হরমোনালস লেভেল কোথায় কোনটা ওঠানামা করছে, কোন কোন স্টেজে কি ওঠানামা করছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে ম্যানস্ট্রুয়াল সাইকেল আমি কি বলেছিলাম? ধরো আজকে 26 তারিখ, একজনের ব্লিডিং শুরু হয়েছে, তার ফার্স্ট স্টেজটা হচ্ছে গিয়ে কি? ম্যানস্ট্রুয়াল ডেজ। তা ম্যানস্ট্রুয়াল ফেজ বা ম্যানস্ট্রুয়াল ডেজ যে হয় তখন কি হয়? এন্ডোমেট্রিয়ামের মধ্যে ক্ষরণ হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে জিনিসটা হবে সেটা আমি এখানে লিখলাম যে ম্যানস্ট্রুয়াল ফেজ। ফেজ। ওকে, এই সময় কি হয়? এই সময় ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের ক্ষরণ হবে বা ডিজেনারেট হবে, যার ফলে কি হবে? ব্লিডিং হবে। ব্লিডিং হচ্ছে, এন্ডোমেট্রিয়ামের ক্ষরণ হচ্ছে এবং ব্লিডিং হচ্ছে। ওকে, এন্ডোমেট্রিয়ামের ক্ষরণ হচ্ছে এবং ব্লিডিং হচ্ছে। ওকে, আচ্ছা, এছাড়া এরপরে কি দেখব? এরপরে এটা কতদিন হচ্ছে তোমার হচ্ছে স্থায়ী থাকে? 3 to 5 days ইন জেনারেল বা ইন অ্যাভারেজ ডেজ হচ্ছে 3 to 5 days হচ্ছে এটা হচ্ছে থাকে। আচ্ছা, এরপরে যেই হরমোনগুলো আমি নাম বললাম সেগুলো আস্তে ধীরে আমরা লিখব। সবার ফার্স্ট আমরা কি লিখেছিলাম? এফএসএইচ অ্যান্ড এলএইচ। ওকে, এফএসএইচ এবং এলএইচ হরমোন কার উপরে কাজ করে? তোমাদেরকে আগেই বললাম যে কার উপরে এফএসএইচ এবং এলএইচ কার উপরে কাজ করবে? কাজ করবে হচ্ছে ফলিকলসের উপরে।
তাহলে লিখলাম ফলিকলস। আচ্ছা, অলরেডি ওভারির মধ্যে কোন ফলিকলস থাকে তোমাদেরকে আগেই আমি বলেছি, বারবার বলেছি যে ফলিকলস, কোন ফলিকলস থাকে, প্রাইমারি ফলিকলস নিয়েই একটা শিশু কি করে, জন্মগ্রহণ করে। প্রাইমারি ফলিকলসের মধ্যে এর মধ্যে একটা ইম্যাচিওর্ড বা অনিষিক্ত ডিম্বাণু আছে, কিন্তু আমরা এটাকে বলবো হচ্ছে পরবর্তীকালে সেকেন্ডারি ওসাইট। আচ্ছা, তাহলে প্রাইমারি ফলিকল, প্রাইমারি ফলিকল, ওকে। আচ্ছা, প্রাইমারি ফলিকলকে কে ইনস্টিগেট করবে, এফএসএইচ এবং এলএইচ। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে, যে এদের যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে যখন পিউবার্টি আসবে তখন হচ্ছে কি হবে, মডারেট মানে নর্মাল লেভেলের মধ্যে থাকবে। তারা কি করবে, এরকম থাকবে, ওদের লেভেল নর্মাল। প্রাইমারি ফলিকলকে ইনস্টিগেট করছে। যখনই প্রাইমারি ফলিকল থেকে কি তৈরি হবে, সেকেন্ডারি ফলিকল। তাহলে আমি এখানে সেকেন্ডারি ফলিকলসটাকে আঁকবো। ম্যানোস্টুয়াল ফেজ থেকে আস্তে আস্তে সেকেন্ডারি ফলিকলসে যাবে, পরের ধাপটাতে যাবে। যখন যাবে তাহলে প্রাইমারি ফলিকল থেকে যখন সেকেন্ডারি ফলিকলসে যাবে তাহলে অটোমেটিকলি এদের ঘনত্বটাও বাড়বে, এদের ঘনত্বটাও বাড়বে, কি তাই তো? প্রাইমারি ফলিকলসকে যখন সেকেন্ডারি ফলিকলসে পরিণত করতে হবে তাহলে তো এদের ঘনত্ব বাড়বে, তাই তো? তাহলে এই দেখো এদের ঘনত্বকে আমি বাড়াচ্ছি, ওকে। প্রাইমারি ফলিকলস থেকে কি তৈরি হবে, প্রাইমারি ফলিকলস থেকে তৈরি হবে হচ্ছে সেকেন্ডারি ফলিকলস, সেকেন্ডারি ফলিকলস। এটা হলো গিয়ে সেকেন্ডারি ফলিকলস। সেকেন্ডারি ফলিকলসের মধ্যে হচ্ছে কি থাকবে, আমাদের সেকেন্ডারি ওসাইট বা সেকেন্ডারি ফলিকল। আচ্ছা, সেকেন্ডারি ফলিকলস যখন তৈরি হবে তখন দেখ, আমি কিন্তু বারবার বলছিলাম যে সেকেন্ডারি ফলিকল থেকে যখন তোমার সেকেন্ডারি ফলিকল যখন তৈরি হবে তখন তার থেকে কি হরমোন খরিতে হবে, তার থেকে হরমোন খরিতে হবে হচ্ছে সেকেন্ডারি ফলিকল থেকে যে হরমোনটা খরিতে হবে তার নাম কি, তার নাম হলো গিয়ে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন হরমোন। এবার আমি দেখব যে কি করে। ইস্ট্রোজেন হরমোন কি করবে, যখন সেকেন্ডারি ফলিকল তৈরি হয়ে গেল, যখন ইস্ট্রোজেন বেরিয়ে যাচ্ছে সেটা কি করবে, ব্লাড ভেসিকলের মধ্য দিয়ে ইউটেরাসে আসবে এবং ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের যে প্রাচীর বা যে ওয়ালটা আছে সেটা আবার গঠন করতে তৈরি করবে। তার মানে কি, যে এন্ডোমেট্রিয়ামের ক্ষরণ হয়ে গিয়ে একেবারে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা যেটা অনেকটাই শেষ হয়ে গিয়েছিল সেই লেয়ারটাকে কি করবে, আবার নতুন করে তৈরি করবে। তার মানে ও এরকম করে এন্ডোমেট্রিয়ামের লেয়ার তৈরি করছে, ঠিক আছে? এটা এন্ডোমেট্রিয়ামের লেয়ার, এন্ডোমেট্রিয়াম লেয়ার গঠন করছে ইস্ট্রোজেন, ঠিক আছে? কে করছে, ইস্ট্রোজেন গঠন করছে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে তৈরি করছে। আচ্ছা, এরপরে দেখো এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এরপরে কি হচ্ছে, মাথায় মনে রাখবে নেগেটিভ ফিডব্যাক। আচ্ছা, তাহলে ইস্ট্রোজেন হরমোন, এখানে আমি ইস্ট্রোজেন হরমোন লিখি, এখানে আমি ইস্ট্রোজেনটা আর নিচে লিখলাম, হ্যাঁ, ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোন যখন ম্যানোস্ট্রুয়াল ডেজ চলছিল ওর লেয়ার একদম নিচে ছিল। যেই সেকেন্ডারি ফলিকলস তৈরি হয়ে গেল এর লেভেল বাড়ছে, এর লেভেল বাড়ছে, ঠিক আছে? আমি কি বললাম, একটা মডারেট লেভেল যখন থাকবে তখন কি করবে, ইস্ট্রোজেন হচ্ছে পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দিবে। কারণ হচ্ছে কি, এলএইচ এবং এফএসএইচ হরমোনের লেভেলটাকে কমানোর জন্য। কারণ কি, আমার বেশি পরিমাণে ফলিকলকে স্টিমুলেট করার দরকার নেই, কারণ যার ম্যাচিওর্ড হওয়ার সে ম্যাচিওর্ড হবে, ওকে। আচ্ছা, তাহলে সেকেন্ডারি প্রাইমারি ফলিকলস থেকে কি তৈরি হয়েছিল, সেকেন্ডারি ফলিকলস। সেকেন্ডারি ফলিকলস থেকে কি তৈরি হবে এবার, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, গ্রাফিয়ান ফলিকল।
গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলের মধ্যে আবার এই অনিষিক্ত ডিম্বাণু বা সেকেন্ডারি উসাইট আছে, ঠিক আছে, গ্রাফিয়ান ফলিকল। আমি উপরে লিখি এটা, হ্যাঁ, গ্রাফিয়ান ফলিকল। ওকে, আচ্ছা, গ্রাফিয়ান ফলিকল থেকেও কি খরিত হবে? গ্রাফিয়ান ফলিকল থেকেও ইস্ট্রোজেন হরমোন খরিত হবে। গ্রাফিয়ান ফলিকল থেকেও ইস্ট্রোজেন হরমোন খরিত হবে। গ্রাফিয়ান ফলিকল থেকেও ইস্ট্রোজেন হরমোন খরিত হবে, তার মানে ইস্ট্রোজেন হরমোনের যে লেভেলটা সেটা আরও বাড়ছে। তাহলে মডারেট লেভেল যখনই আসবে, মনে রাখবে ইস্ট্রোজেন লেভেলের যখনই মডারেট লেভেল আসবে, ইস্ট্রোজেন কি করবে? পিটুইটারিকে বলবে, নেগেটিভ ফিডব্যাক দেবে যে এফএসএইচ এবং এলএইচ হরমোনের যে ক্ষরণটা সেটা কমিয়ে দাও। তাহলে কি করব? এবার আমরা এফএসএইচ এবং এলএইচের হরমোনের ক্ষরণ কমাবো। এই যে আবার কমে যাচ্ছে, এই যে আবার কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। এইবার খুব ইন্টারেস্টিং জিনিস, আচ্ছা মনে রাখবি সেকেন্ডারি ফলিকলস থেকে কিন্তু আরেকটা হরমোনও খরিত হয় যার নাম হচ্ছে ইনহিবিন। ইনহিবিন, ইনহিবিনও কিন্তু এই এলএইচ এবং এফএসএইচকে নেগেটিভ ফিডব্যাক দেয়। ইনহিবিনও কিন্তু তোমার এলএইচ এবং এফএসএইচকে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দেয়। এরপরে আসছে হচ্ছে সেই টাইমটা যখন হচ্ছে গিয়ে, আচ্ছা এই যে ম্যানোস্টুয়াল সাইকেলে ফার্স্টে ম্যানোস্টুয়াল ফেজ, যখন দেখ এই সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, তাহলে ওভারির মধ্যে এই স্টেজটাকে আমরা কি বলবো? ওভারির মধ্যে এই স্টেজটাকে আমরা বলবো হচ্ছে কি? ফলিকিউলার ফেজ। ওভারির মধ্যে এই স্টেজটাকে আমরা বলবো ফলিকিউলার ফেজ। ওকে, শুধু ওভারির মধ্যে চেঞ্জেস হচ্ছে তা তো না, তাহলে ইউটেরাসেও চেঞ্জেস হচ্ছে। ইউটেরাসে কি চেঞ্জ করছে? ইস্ট্রোজেন হচ্ছে এন্ডোমেট্রিয়াল লেয়ারটাকে গঠন করছে, ঠিক আছে। তাহলে এই যে এখানে এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে গঠন করছে, তাহলে ইউটেরাসের এই স্টেজটাকে কি বলবো? প্রলিফারেটিভ ফেজ। প্রলিফারেটিভ ফেজ। তাহলে ওভারির মধ্যে হচ্ছে ফলিকিউলার ফেজ, কারণ প্রাইমারি থেকে সেকেন্ডারি ফলিকল আসলো এবং সেকেন্ডারি থেকে গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হচ্ছে, সেজন্য এটাকে আমরা বলবো ফলিকিউলার ফেজ বা প্রলিফারেটিভ ফেজ। এবং ফলিকিউলার ফেজ। এবং ইউটেরাসের মধ্যে যে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো প্রলিফারেটিভ ফেজ, কারণ এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে ও আরও গঠন তৈরি করতে সাহায্য করছে। আচ্ছা, এরপরে কি হয়? যখন ইস্ট্রোজেন লেভেলের পরিমাণ একদম হাই থাকে, অর্থাৎ কি একদম যখন গ্রাফিয়ান ফলিকলসের থেকেও ইস্ট্রোজেন লেভেল হচ্ছে, তখন ইস্ট্রোজেনের লেভেল হচ্ছে কি প্রচুর হাই, একদম পিক লেভেলে থাকে, ঠিক আছে। পিক লেভেলে থাকে ঠিক এই সময়, তাহলে এটা হচ্ছে মডারেট লেভেল। ডাইরেক্ট লেভেল কেন এগুলো দেখাচ্ছি? কারণ যাতে তোমাদের মনে থাকে। ওকে, মডারেট লেভেলের পরে যখন কি এই জায়গাটা হচ্ছে পিক লেভেল বা হাই লেভেল। যখন ইস্ট্রোজেনের লেয়ারটা পিক লেভেল হবে বা হাই লেভেল হবে, সঙ্গে সঙ্গে কি করবে? ইস্ট্রোজেন কি করবে? আবার পিটুইটারিকে তখন কি করবে? পজিটিভ ফিডব্যাক দেবে, ঠিক আছে। মডারেট লেভেল যখন থাকে তখন পিটুইটারিকে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দেয়, কিন্তু পিক লেভেল যখন থাকে তখনও কি করে? পিটুইটারিকে পজিটিভ ফিডব্যাক দেয়। তাহলে পিটুইটারিকে যদি ইস্ট্রোজেন পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে কি হবে? এলএইচ এবং এফএসএইচ যে হরমোন আছে সেই দুটোর ক্ষরণ হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়। এই দুটোর ক্ষরণ কি হয়? হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়। আর বিশেষত এলএইচের যে ক্ষরণটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে একটা টার্ম পড়তে হবে, এলএইচ সার্জ। এলএইচের যে ক্ষরণটা আছে হঠাৎ করে বৃদ্ধি পায়। এফএসএইচ তো বৃদ্ধি পাবেই, এলএইচের ক্ষরণটা হচ্ছে হঠাৎ করে বৃদ্ধি পায়। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে এলএইচ সার্জ। এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে, এলএইচ সার্জ।
ওকে। এলএইচ সার্জ কখন হবে? যখন ইস্ট্রোজেনের পিক লেভেল থাকবে। ইস্ট্রোজেন কি করবে তখন? পিটুইটারিকে পজিটিভ ফিডব্যাক দিবে, যার ফলে কি হবে, এলএইচ এবং এফএসএইচের হরমোনের যে ক্ষরণ সেটা হঠাৎ করে বৃদ্ধি পাবে এবং এলএইচ একটা বিশাল বড় জাম্প মারবে। সেই জাম্পটাকে আমি বলবো এলএইচ সার্জ। যখনই এই এলএইচ সার্জ হবে, অর্থাৎ একটা হাই লেভেল অফ এলএইচ মানে পরিমাণে পৌঁছাবে, সঙ্গে সঙ্গে কি হবে, গ্রাফিয়ান ফলিকলটা ফেটে যাবে। তাহলে গ্রাফিয়ান ফলিকল কি এমনি এমনি ফেটে যাবে না, যখন এলএইচের পরিমাণ হচ্ছে সব থেকে বেশি থাকবে, ইস্ট্রোজেন হচ্ছে পিক লেভেলে থাকবে, তখনই গ্রাফিয়ান ফলিকল হচ্ছে ফেটে কি হয়, আমাদের যে অনিষিক্ত ডিম্বাণু বা সেকেন্ডারি উসাইট যেটা আছে সেটা বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কি করবে, তোমাদেরকে বারবার আমি বলছিলাম যে বেরিয়ে গিয়ে ফিমব্রির মাধ্যমে ও অ্যাম্পুলাতে আসবে। তা আমি এই জায়গাটার মধ্যে এই যে এখানে যে দাগটা আছে সেখানে আমি সেকেন্ডারি উসাইটকে রাখছি। ওকে, এইটা হচ্ছে এগ, দিস ইজ দ্য ইম্যাচিওর্ড এগ। ওকে, ইম্যাচিওর বলে আমি সেকেন্ডারি উসাইট লিখবো, ঠিক আছে? ইম্যাচিওর্ড বলবো না, কারণ সে এখন ম্যাচিওর্ড হয়ে গেছে, কারণ ও এখন বেশি তো ওয়েট করবে না, সেকেন্ডারি উসাইট বলবো। তাহলে ও কি করবে, গ্রাফিয়ান ফলিকলটা ফেটে এর ভেতরে যে এগ আছে সেটা রিলিজ করবে। তো এই এগটা বেসিক্যালি আমরা এগ বলবো না, আমরা ডিম্বাণু ম্যাচিওর্ড ওভামও বলবো না, আমরা সেকেন্ডারি উসাইটই বলবো। কারণ হচ্ছে কি, যদি ইনকেস ফার্টিলাইজেশন হয় তাহলে কিন্তু এগ বলবো বা ওভাম বলবো। হ্যাঁ, তো সেকেন্ডারি উসাইটটা রিলিজ হয়। এই যে সেকেন্ডারি উসাইট রিলিজ হলো, যেহেতু মেয়েরা, তোমরা জানো মেয়েরা বেশিক্ষণ ওয়েট করতে পছন্দ করে না, সেজন্য এই সেকেন্ডারি উসাইডের লাইফ স্প্যান হচ্ছে মাত্র 24 আওয়ার্স। এই সেকেন্ডারি উসাইডের লাইফ স্প্যান হচ্ছে মাত্র 24 আওয়ার্স। ওকে, এই 24 আওয়ার্সের মধ্যে যদি ইন্টারকোর্স করা হয়, অর্থাৎ শুক্রাণু মেয়েদের শরীরের দেহে প্রবেশ করে এবং এসে নিষিক্ত করতে পারে, তাহলেই ফার্টিলাইজেশন হবে। আর যদি এই 24 আওয়ার্সের মধ্যে কোনো রকম অ্যাকচুয়ালি ইন্টারকোর্স বলবো না, ধরো এরকম হলো 2 দিন আগে কেউ ইন্টারকোর্স করলো, ঠিক আছে? কারণ আমরা জানি যে শুক্রাণুর লাইফ স্প্যান হচ্ছে মিনিমাম 48 আওয়ার্স টু 72 আওয়ার্স। তাহলে 2 দিন আগে যদি হচ্ছে কেউ ইন্টারকোর্স করে, তাহলে সেই ভ্যাজাইনার মধ্যে বা ইউটারাসের মধ্যে কিছু পরিমাণ স্পার্ম থাকবে। সেই স্পার্মটা কি হবে, যদি সঙ্গে সঙ্গে ওই গ্রাফিয়ান ফলিকল তখন এগ রিলিজ করে আর ওই স্পার্মটা গিয়ে হচ্ছে সেকেন্ডারি উসাইটকে ফার্টিলাইজড করে যায়, তাহলে হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস সাকসেসফুল। আর ইন কেস অফ যদি ধরো পরে হলো, তার আর ওই 24 আওয়ার্সের মধ্যে যদি সেকেন্ডারি উসাইট হচ্ছে তোমার নিষিক্ত না হয়, তাহলে ইনকেস তার আর প্রেগনেন্ট হওয়ার কোনো চান্সেস নেই, ঠিক আছে? তাহলে মনে রাখবে সেকেন্ডারি উসাইটের লাইফ স্প্যান হচ্ছে জাস্ট ফর 24 আওয়ার্স। ওকে, আচ্ছা, এই টাইমে কি হবে, যখনই গ্রাফিয়ান ফলিকলসটা ফেটে গিয়ে এগটাকে রিলিজ করবে, এই টাইমটা এখানটায় কত, এটাকে আমরা বলবো হচ্ছে ওভিউলেশন ফেজ। এটাকে আমরা বলবো ওভিউলেশন ফেজ। ওভিউলেশন ফেজটা হচ্ছে কি, মনে রাখবা, এই জায়গাটাকে আমি একটু করে দিই, ওভিউলেশন ফেজ। আচ্ছা, এটা আমি এখানে লিখছি। হ্যাঁ, ওভিউলেশন ফেজ, জায়গা নেই যেহেতু। ওভিউলেশন ফেজ যেটা হচ্ছে কি 14তম দিন, 14th ডে বলা হয় থিওরিটিক্যালি, বাট এটা কখনো প্র্যাকটিক্যালি সম্ভব না। ওইভাবে বলা যায় না যে 14তম দিনেই হবে, এটা বলা যায় না, ঠিক আছে? মানে এটা আমরা থিওরিটিক্যাল, এটা আমি পরে একটা হিসাব বলে দিব তোমাদেরকে কি করে বের করতে হয় ওভিউলেশন ফেজ। তো ওভিউলেশন ফেজ থিওরিটিক্যালি বলা হয় হচ্ছে 14তম যে দিন আছে তখন হচ্ছে এগটা হচ্ছে রিলিজ করে। ওকে, এটা হচ্ছে ওভিউলেশন হচ্ছে ফেজ। আচ্ছা, তো এই টাইমে কি হবে,
ওভিউলেশন ফেজ, তাহলে এগ হচ্ছে রিলিজড হয়ে গেল, 24 আওয়ার্স হচ্ছে এর হচ্ছে লাইফ স্প্যান, ওভিউলেশন ফেজ 14তম দিন। আচ্ছা, এই টাইমে কি হবে দেখ, যেই হচ্ছে সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কি বলে গ্রাফিয়ন ফলিকলসটা হচ্ছে ফেটে গেল, সঙ্গে সঙ্গে দেখ ইস্ট্রোজেন লেভেল, ইস্ট্রোজেন কার থেকে ক্ষরিত হতো, সেকেন্ডারি ফলিকল আর গ্রাফিয়ন ফলিকল। এবার গ্রাফিয়ন ফলিকল তো ফেটে গেল, তাহলে গ্রাফিয়ন ফলিকল ফেটে যখন এগটাকে রিলিজ করে দিল, গ্রাফিয়ন ফলিকল কিসে পরিণত হয়, কর্পাস লিউটিয়ামে। তাহলে যেই গ্রাফিয়ন ফলিকলটা হচ্ছে ফেটে গেল, গ্রাফিয়ন ফলিকল হয়ে গেল, তখনই সঙ্গে সঙ্গে কি হবে, ইস্ট্রোজেন লেভেল ধাপাস করে পড়ে যাবে, লেভেল কমে গেল, ইস্ট্রোজেন লেভেল হচ্ছে কমে গেল। ওকে, আচ্ছা, এরপরে কি হবে, এবার দেখো আমি কি বলেছিলাম, গ্রাফিয়ান ফলিকল যখন এগটাকে রিলিজ করে দেয়, তাহলে গ্রাফিয়ান ফলিকল কিসে পরিণত হবে, কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম। ওকে, কর্পাস লিউটিয়ামে পরিণত হবে। কর্পাস লিউটিয়াম থেকে কি ক্ষরিত হবে, প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হবে, প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হবে। তাহলে দেখো এতক্ষণ অবধি আমি প্রোজেস্টেরন হরমোনের কোনো কিছু দেখাইনি, এখন আমি প্রোজেস্টেরন হরমোনকে শো করব। ঠিক আছে, তাহলে আমি এখানে প্রোজেস্টেরন হরমোন লিখি, প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন ম্যানোস্টুয়াল ডেজে ওর কোনো কাজ ছিল না, ফলিকুলার বা প্রলিফারেটিভ ফেজেও ওর কোনো কাজ ছিল না, কোনো কাজ ছিল না। যেই কিনা ওভিউলেশন হলো, ও ঝটাক সে জাম্প করলো, জাম্প করে ওর লেভেল ও বাড়িয়ে দিল। কর্পাস লিউটিয়াম থেকে কি হবে, তোমার হচ্ছে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হবে। এইবার দেখো এখানে আবার ইন্টারেস্টিং একটা জিনিস, এই যে এলএইচ হরমোন জাম্প করেছিল, এলএইচ হরমোন কি করে, এই কর্পাস লিউটিয়ামকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কারণ তোমাদেরকে আগেই বললাম যে ফিমেল বডি কিন্তু জানে না যে তার ফার্টিলাইজেশন হবে কি হবে না, বাট সে হচ্ছে প্রিপেয়ার থাকে, দিস টাইম তো ফার্টিলাইজেশন হবে, এইবার তো আমি প্রেগনেন্ট হবই, এরকম একটা ও মেন্টালিটি নিয়ে চলে। তো ও তখন কি করে, সঙ্গে সঙ্গে ফার্টিলাইজেশন হয়ে গেলে কি ইমপ্লান্টেশন হয়ে যায় না, ও কি হয়, ফার্টিলাইজেশনের 7 দিন পরে ইমপ্লান্টেশন হয়। আর আমি বারবার কি বলছিলাম, ইমপ্লান্টেশন কোথায় হবে, এন্ডোমেট্রিয়াম লেয়ার্সের মধ্যেই হবে, এন্ডোমেট্রিয়াম লেয়ার্সের মধ্যেই হবে। তো কি করবে, এই প্রোজেস্টেরন হরমোন যে আছে সেও কি করবে, এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা সেটাকে আরও ঠিক করবে, এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে আরও ঠিক করবে। কারণ কি, কারণ হচ্ছে ওরা চাবে যে যেন ফার্টিলাইজেশন হয় এবং বেবি এসে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে ইমপ্লান্টেশন হয়, সেজন্য ও কী করবে, এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে আরও ঠিক করবে। এইবার যেটা আছে, প্রোজেস্টেরন হরমোন হচ্ছে কি, এই কর্পাস লিউটিয়ামকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এলএইচ, কিন্তু প্রোজেস্টেরন হরমোনেরও কি আছে, যখন ও ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে ও কি করবে, আবার হচ্ছে পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দিবে। প্রোজেস্টেরন হরমোনও হচ্ছে কি পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দিবে, কিন্তু এখানে দেখ অনেকটা নিজের পায়ে নিজে কুড়োল মারার মতনই অবস্থা। কর্পাস লিউটিয়ামকে বাঁচিয়ে রাখেই হচ্ছে এলএইচ, কিন্তু প্রোজেস্টেরন আবার কি করে, প্রোজেস্টেরন হরমোনের যখন মাত্রাটা বাড়তে থাকে ও আবার কি করে, তখন পিটুইটারিকে বলবে যে এলএইচ আর এফএসএইচ এর ক্ষরণটাকে কমিয়ে দাও। ঠিক আছে, যখন ওর পরিমাণ হচ্ছে বাড়তে থাকবে তখন ও নেগেটিভ ফিডব্যাক দিবে হচ্ছে পিটুইটারিকে। তাহলে এলএইচ এবং এফএসএইচ এর ক্ষরণ যদি হচ্ছে তোমার কি বলে ক্ষরণ যদি তোমার কমে যায়, তাহলে এলএইচ এবং এফএসএইচ এর ক্ষরণ যদি কমে যায়, এখানে ধর আমি কমিয়ে দিলাম, কমিয়ে দিলে তাহলে কি হবে, কর্পাস লিউটিয়াম যখন এটা কমে যাবে তখন কি করবে, কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে যাবে। কর্পাস লিউটিয়াম যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, প্রোজেস্টেরনের যে মাত্রা সেটাও কমে যাবে, এটা কর্পাস লিউটিয়াম, আমি এখানটা যাচ্ছি। এবার যেই হচ্ছে এলএইচ এবং এফএসএইচ এর পরিমাণটা কমে যাবে, সঙ্গে সঙ্গে কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রোজেস্টেরনের যে আছে লেভেলটাও ডাউন হয়ে যাবে। যেই প্রোজেস্টেরনের লেভেল ডাউন হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি হবে, আবার এন্ডোমেট্রিয়ামের এই যে দেখ এখানে যখনই ডাউন হয়ে যাবে, আমার এই জায়গাটা জায়গা নেই
নেই বলে আমি করতে পারছি না, সঙ্গে সঙ্গে কি হবে, এন্ডোমেট্রিয়ামের ক্ষরণ আবার শুরু হয়ে যাবে, অর্থাৎ আবার মেনস্ট্রুয়াল ডেজ স্টার্ট হয়ে যাবে। তাহলে একটা সাইকেলের মধ্যে ফার্স্টে কি হবে, মেনস্ট্রুয়াল ডেজ চলবে যেটা 3 থেকে 5 দিন, তারপরে ফলিকিউলার বা প্রলিফারেটিভ ফেজ থাকবে যেখানে এন্ডোমেট্রিয়ামের লেয়ার গঠন হবে, সঙ্গে সঙ্গে 14তম দিনে ওভিউলেশন ফেজ হবে বা ওভিউলেশন ডেজ হবে যেখানে গ্রাফিয়ান ফলিকল তার এগটাকে রিলিজ করবে। যদি এগ রিলিজ করার পর 24 ঘন্টার মধ্যে ফার্টিলাইজেশন প্রসেস ঘটে যায় তাহলে তো প্রেগনেন্ট হয়ে গেল, এই এন্ডোমেট্রিয়ামের লেয়ার বরাদ্দ থাকবে এবং প্রোজেস্টেরনের লেয়ারটাও হচ্ছে বাড়বে, কারণ প্রোজেস্টেরনকে আমরা হচ্ছে কি বলবো, প্রেগনেন্সি হরমোন বলবো, কারণ প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়ামের যে গঠন আছে তাকে হচ্ছে কি ঠিক করতে সাহায্য করে। এবং হচ্ছে কি যদি না ঘটে, যদি ফার্টিলাইজেশন না ঘটে 14তম দিনে 24 ঘন্টার মধ্যে যদি ফার্টিলাইজেশন না ঘটে তাহলে কি হবে, কর্পাস লিউটিয়াম প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করবে এবং এই প্রোজেস্টেরন হরমোন কি করবে, নেগেটিভ ফিডব্যাক দিবে এলএইচ এবং এফএসএইচকে। এলএইচ এবং এফএসএইচের পরিমাণ তখন কি হবে, কমে যাবে। যেই এলএইচ এবং এফএসএইচের পরিমাণ কমে যাবে কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে যাবে, কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে গেলে প্রোজেস্টেরন হরমোনের লেভেলও কমে যাবে, সঙ্গে সঙ্গে আবার এন্ডোমেট্রিয়ামের ক্ষরণ শুরু হবে। এই সাইকেলটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে চলতে থাকে। আচ্ছা, এই যে কর্পাস লিউটিয়াম থেকে যখন হচ্ছে তোমার প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হবে তখন সেই ফেজটাকে আমরা কি বলবো, আমরা এই ফেজটাকে বলবো হচ্ছে লিউটিয়াল ফেজ। আমরা এই ফেজটাকে বলবো হচ্ছে লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজ, লিউটিয়াল ফেজে কি হয়, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয় এবং প্রোজেস্টেরন হরমোন কি করে, প্রোজেস্টেরন হরমোন হচ্ছে এন্ডোমেট্রিয়ামের, আচ্ছা এতটুকু, হ্যাঁ এখানটা এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা, এই এন্ডোমেট্রিয়ামের লেয়ারের মধ্যে গ্লাইকোজেন খাবার দিয়ে রাখে, কারণ ইনকেস যদি ইমপ্লান্টেশন হয় তাহলে তো শিশুর খাবার লাগবে, তাহলে শিশু সেই খাবার কোথার থেকে পাবে, এই গ্লাইকোজেন থেকে পাবে, ঠিক আছে। সেজন্য এই ফেজটাকে আমরা বলবো হচ্ছে লিউটিয়াল ফেজ। তো লিউটিয়াল ফেজের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে লিউটিয়াল ফেজটা হচ্ছে সবসময় 14 দিন চলে, এটা হচ্ছে আমাদের একদম কনফার্ম যে লিউটিয়াল ফেজ হচ্ছে 14 ডেজ চলে, অর্থাৎ কর্পাস লিউটিয়াম 14 দিন পর্যন্ত বেঁচে থাকে। তাহলে ইন কেস অফ যদি আমরা কোনো মহিলার ওভিউলেশন ডে ঠিক করতে চাই তাহলে প্রথম থেকে কাউন্ট করলে আমরা কখনোই পাবো না, কারণ এক একজন মহিলার মেনস্ট্রুয়াল ডেজ কারো 6 দিন থাকে, কারো 7 দিন থাকে, কারো 2 দিনও থাকতে পারে, ইট ডিপেন্ডস, কারণ আমি আগেই বললাম অ্যাভারেজ থেকে 3 থেকে 5 দিন ডিপেন্ড। ফলিকিউলার ফেজও এক একজনের এক এক রকম, কারো 10 দিন থাকতে পারে, কারো 11 দিন থাকতে পারে, কারো 12 দিন থাকতে পারে। তাহলে প্রথম থেকে হিসেব করলে আমি কখনোই তার ওভিউলেশন পিরিয়ডটাকে খুঁজে পাবো না, আমরা কি করব, পিছন দিক থেকে মাইনাস করব। তার মানে কি, ধরো আমি যেটা বললাম আজকে হচ্ছে গিয়ে 26 তারিখ, তাহলে আমি ধরলাম কোনো মহিলার হচ্ছে 26 তারিখ, তো তাহলে কোনো মহিলার হিসাবে সুবিধার জন্য তার 30 ডেজে মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট হয়, ঠিক আছে, তার 30 ডেজে মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট হয়, মানে আবার মেনস্ট্রুয়াল সাইকেল হবে। তাহলে 26 তারিখ যদি আজকে হয় তাহলে পরের মাসের আবার হচ্ছে আজকে জুন মাস কি 30 দিন হবে মনে হয়, তো মে জুন, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 30 তারিখ, তাহলে 26 তারিখ থেকে পরবর্তী 30 দিন বাদে ওর মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে যদি হয়, তাহলে 26 থেকে পরবর্তী 26, দ্যাট মিনস 26শে জুলাই ওর আবার মেনস্ট্রুয়াল ডেজ শুরু হবে। তাহলে এই 26শে জুলাইয়ের আগের 14 ডেজের আগে, মানে অল টাইম যেটা আমি তোমাকে বললাম কর্পাস লিউটিয়াম বা লিউটিয়াল ফেজ 14 দিন চলেই, ঠিক আছে, এটাই একমাত্র যে মানে এর দিন সংখ্যাটা নির্দিষ্ট। তাহলে 26 জুলাই থেকে 14 দিন আগে চলে আসো, তাহলে 26 জুলাই থেকে যদি 14 দিন আগে আসি তাহলে আবার এখানে 14, আমি এখানে 26 জুলাই এখানে করলাম, তাহলে 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, তার মানে 13 জুলাই হবে গিয়ে ওর ওভিউলেশন ডেজ। 13 জুলাইয়ে
ওর ওভিউলেশন ঘটবে। ঠিক আছে, 13 জুলাইয়ে ওর ওভিউলেশন ঘটবে। তাহলে এই জিনিসটা সবসময় এরকম করে হিসাব করতে হবে। যদি তোমাদের ম্যাথামেটিক্যাল কোনো সলভ আসে, সবসময় উল্টো দিক থেকে ওর হচ্ছে ওভিউলেশন ডেজটাকে বার করতে হবে। ঠিক আছে, আজকের পড়ানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা থাম্ব বাটনে, একটা লাইক বাটনে ক্লিক করো।